একাত্তরকে পেছনে ফেলার প্রবণতাও ইতিহাস বিকৃতি বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। রাজনৈতিক দলগুলোর সংস্কারের রূপরেখা ছাড়া কিভাবে নির্বাচনী রোডম্যাপ, প্রশ্ন রিজওয়ানার। বিপ্লব ভুলে চাঁদাবাজি, সিন্ডিকেট, তদবির বাণিজ্যের অভিযোগ সার্জিসের। বিডিআর সদস্যদের উল্টো করে ঝুলিয়ে নাকে গরম পানি এবং ইলেকট্রিক শকে নির্যাতনের বর্ণনা। বিদ্রোহ নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার তারা। আমনের মৌসুমেও কেজিতে 4-5 টাকা বেড়েছে চালের দাম। বাজারে মাছের প্রচুর সরবরাহ, দর চড়া। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। একাত্তরকে পেছনে ফেলার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটিও একটি ইতিহাস বিকৃতি। পলাতক শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে ভারতে বসে থেকে ষড়যন্ত্র করছে। ঐক্য ধরে রেখে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোডম্যাপ দিলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কোনো ষড়যন্ত্র কাজ করবে না। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মেধার চর্চা করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে না পারলে পৃথিবীতে টেকা যাবে না। যে কেমন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে ৭১-কে একটু পেছনে রাখা, আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া, যে আরেকটি ইতিহাস বিকৃতির একটা, এটার কোনো নেই, আপনার প্রমাণ নেই, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে। এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যে মূল ইতিহাস, আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ, আজকে যে ইতিহাস দিয়ে আজকে আমরা এই ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বানও জানান মির্জা ফখরুল। প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে। সে লন্ডনে একটা মিটিংও করেছে মধ্যে ডিজিটালি। সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। তারা যেন ফিরে আসতে না পারে, সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, জনগণের দৃঢ় ঐক্য, একমাত্র ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে আগে জিততে হবে। আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার হবে একটি চলমান প্রক্রিয়া, দিন তারিখ দিয়ে এটি শেষ করা যাবে না। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের রোডম্যাপ দেন, জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর নির্বাচনমুখী হইলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হবে না। আলোচনায় বিএনপি নেতারা বলেন, পাক বাহিনীর ইচ্ছা ছিল এদেশের মেধামননকে শেষ করে দেবার, কিন্তু পারেনি। তেমনি পতিত সরকারও চেয়েছিল বিএনপি শেষ করার, কিন্তু ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের একটি বুদ্ধিবৃত্তিক, জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে। আমি আজকে নতুন প্রজন্মকে আমি তাদের কাছে আবেদন জানাবো, একজন শিক্ষক হিসেবে আবেদন জানাবো, তোমরা ক্লাসরুমে ফিরে যাও। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করে তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো। অবশ্যই তোমরাই এই দেশ পরিচালনা করবে। আমরা আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি। আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। আজকে যদি আমরা আবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে না আনতে পারি, সেই সব বুদ্ধিজীবীদেরকে ফিরিয়ে আনতে না পারি যাদেরকে
আমরা শ্রদ্ধা করতে পারি, যাদেরকে ভালোবাসতে পারি, তেমন মানুষ যদি না আসে, তাহলে আমি এই সমাজের খুব বেশি ভালো কিছু লক্ষ্য করি না। গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিজেদের সংস্কারের রূপরেখা না দিয়ে কেমন করে নির্বাচনের রোডম্যাপ চাইছে রাজনৈতিক দলগুলো, এমন প্রশ্ন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। তিনি জানিয়েছেন, দেশে নির্বাচন হতেই হবে, তবে সেটির তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রাজনীতিবিদরা দেশ সংস্কার করলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আসতেই হতো না, এমনকি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিও করতেন না। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। শব্দ দূষণ রোধে সচেতনতা তৈরি ও গাড়ি চালকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে গুলশান সোসাইটি। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা জানান, শব্দ দূষণ রোধে চলতি মাসেই বিধিমালা জারি করবে সরকার। 1.5 থেকে 2 বছরের মধ্যেই শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এখন হর্ন বাজানো বন্ধ করতে গেলে বললে আপনারা যারা গাড়ি চালান আপনারা বলেন যে রিক্সা আছে, সামনে রিক্সা এসে পড়ে, মানুষ এসে পড়ে, তো হর্ন না দিয়ে কি করব? পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নির্বাচনের আগে জনগণ অন্তর্বর্তী সরকারকে সংস্কারের দায়িত্ব দিয়েছে, পাশাপাশি ফ্যাসিবাদের বিচারের বিষয়টিও রয়েছে সরকারের সামনে। তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে? আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে, সফলতার সাথেই করছিলাম। আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না? তাহলে আমাদেরকে কেন এই দায়িত্বটা নিতে হলো? একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে, এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় প্রাধান্য। সেরকমভাবে সংস্কারও তো একটা বড় প্রাধান্য। সংস্কারের কথা তো আমরা বলিনি, জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে। আমাদেরকে বিচারও করতে হবে, সেটাও তো করতে হবে। এখন যারা নির্বাচিত তারা ছাড়া যখনই অন্য কেউ ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে, তারা কেন দায়িত্বে আসলো, এটারও তো একটা বিশ্লেষণের প্রয়োজন। এ সময় ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের চেতনা অনুযায়ী সম্পর্ক চলমান থাকবে। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, এবং তারা এটাও বলছে যে অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। পরিবেশ ও বায়ু দূষণ রোধে কার্যক্রম চলমান আছে বলেও জানান উপদেষ্টা। মালিকদের সাথে রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, কিছু মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে গিয়ে ব্যক্তি স্বার্থে চাঁদাবাজি এবং সিন্ডিকেট সহ তদবির বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছে। রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর আমিনুল করিম রুমি জানিয়েছেন, যে কোনো সময় দেশে অঘটন ঘটে যেতে পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে এসব কথা বলেন তারা। ফোরামের সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জুলাই বিপ্লবে চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের গৌরব স্মারক তুলে দেন অতিথিরা। সেই সঙ্গে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক, সাংবাদিকদের হাতেও ক্রেস্ট তুলে দিয়েছেন অতিথিরা। এর আগে এক আলোচক বলেছেন, দেশে যখন সংস্কার চলছে তখনও উত্তক্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় ষড়যন্ত্রকারীরা। চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের পিছিয়ে পড়া জেলার সমন্বিত উন্নয়ন না হলে দেশের অগ্রগতি হোঁচট খাবে বলে উল্লেখ করেন ডক্টর আমিনুল করিম রুমি। সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ব্যক্তি স্বার্থে কিছু মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলতে বসেছে। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন 5 থেকে শুরু করে অগাস্ট 5 এই সময়টা ভুলে যেতে বসেছি। এই বাংলাদেশ যে গতিতে যেভাবে যেদিক দিয়ে যাওয়া প্রয়োজন, আমাদেরই অনেকের দ্বারা এই পথটা বাধাগ্রস্ত হয়। আমরা সকলে আমাদের জায়গা থেকে একে দোষ দেই, ওকে দোষ দেই, এ চক্রান্ত করছে, ও চক্রান্ত করছে বলি,
কিন্তু আমাদের অনেকেই এই সিস্টেমগুলো যে কারণ দিয়ে বাধাগ্রস্ত হয় সেই কারণগুলো সৃষ্টি করছি। আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি, আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি, আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য যেখানে প্রয়োজন সেখানে সুপারিশ নিয়ে এক ঘর থেকে আরেক ঘর, এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াচ্ছি। বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের 16 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেছেন। শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এই সময় প্রতিনিধি দল তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। স্বৈরাচারী সরকারের যে সকল নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন তাদের ফিরিয়ে এনে কিভাবে বিচার করা হবে সে বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচার সরকার যারা এতগুলো মানুষের প্রাণহানি ঘটিয়েছে তাদের বিচার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থা ঠিক না থাকলে অন্য কিছু ঠিক থাকার কোনো উপায় নেই। যারা এই স্বৈরাচারের সাথে একত্রতা দেখিয়ে একসাথে কাজ করে এতগুলো লোকের প্রাণহানি ঘটিয়েছে, অনেকটা টার্কিত হয়েছে। আপনারা জানেন আর্দোগানের পরে যে একটা বিশাল অংশ ওদের দেশের যারা চক্রান্তের সাথে জড়িত ছিল, আর আমাদের বেলায় যারা স্বৈরাচারের সাথে জড়িত ছিল। তো কিছু কিছু জায়গায় তো মিল আছে। ওখানে অনেক লোক পালিয়ে গেছে, ওখানে রাজনৈতিক নেতারা পালিয়েছে, সরকারি কর্মকর্তারা পালিয়েছে। তাদের অভিজ্ঞতা বাংলাদেশের আগামী দিনে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি এগুলো আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি শক্তি। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। আমির জানান, দেশের হিন্দুদের উস্কানি দেওয়া হয়েছিল, যারা উস্কানি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দিয়েছে হিন্দুরাই। সবকিছুকে ভুল প্রমাণিত করে সবাই আর ঐক্যবদ্ধ হয়েছে। এই সময় দেশে নারী পুরুষকে সমান মর্যাদা এবং শান্তির বাংলাদেশ গড়ার কথাও জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। মানুষ এখন ঘুমে নয়, সজাগ। আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ। তারা এই ইতিবাচক পরিবর্তনকে, অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড ঘটিয়েছে। তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে কু করতে ছিল, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। বিডিআর সদস্যদের নাকে গরম পানি এবং উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার লোমহর্ষক নির্যাতন করা হয়েছে। সেই সঙ্গে কালো আইনের মধ্য দিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ তুলেছেন কারামুক্ত সাবেক সৈনিকরা। বিডিআর সদস্যরা বিদ্রোহী নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার বলছেন তারা। রিপোর্ট করছেন ফরুক বাবু। চাল ডাল কর্মসূচিকে কেন্দ্র করে 2009 সালের ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন 57 সেনা কর্মকর্তা। এরপরই শুরু হয় বিডিআর সৈনিকদের গ্রেফতার। বদলে দেওয়া হয় সীমান্ত রক্ষায় দীর্ঘদিন কাজ করা বাহিনী বাংলাদেশ রাইফেলস বা বিডিআরের নাম। সেসব ঘটনার বর্ণনা তুলে ধরতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা নির্যাতিত বিডিআর সদস্য ও তাদের সন্তানরা। সাবেক সৈনিকদের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন করে তাদের ওপর চালানো হয় নির্যাতন। জানান, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য নির্যাতন চালিয়ে কারাগারে হত্যা করা হয় 47 জনকে। নাকে গরম পানি, চোখে গরম পানি, আয়ু পথের ডিম, ডিল মেশিন দিয়ে ছিদ্র এবং চোখ দিয়ে বান্ধা, গামছা দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে পানি ভিতরে ইলেকট্রনিক শর্ট দিয়ে ওদেরকে বসা রাখিছে। এরকম নির্যাতন করেছে। বিডিআর আইনে কেউ অপরাধ করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ডের বিধান থাকলেও অনেকে কারাবন্দী 16 বছর ধরে। তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করার দাবি জানান পরিবারের সদস্যরা। বিডিআর এর আইন থাকা অবস্থাতে সিভিলিয়ান কোনো মামলা হয় না একটা সৈনিকের বিরুদ্ধে। সেটার বাইরে গিয়েও 2টা মামলা করা হয়েছে এবং তাদেরকে সিভিলিয়ান না করে
তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা যত চার্জশিট দায়ের করে 5 আগস্টের পরে যেই সকল ফ্যাসিস্টরা জামিন পাইছে কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না, এই বাধাটা কোথায়? কেন আমাদের বিচারক অসুস্থ হয়ে যান? এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করা উচিত। পিলখানা হত্যা মামলার পুনঃতদন্ত ও বিডিআর নাম ফিরিয়ে আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। আরও কমেছে সবজির দাম। 30 টাকা কেজিতে মিলছে শিম, বেগুন, মূলা এবং শালগম। ফুলকপি, বাঁধাকপি মিলছে 25 থেকে 30 টাকায়, কাঁচা মরিচের কেজি 50 থেকে 60 টাকা। তবে নতুন করে কেজিতে 4-5 টাকা বেড়েছে চালের দর। আর ইলিশ সহ সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। এদিকে দাম বাড়ার পর সরবরাহ বেড়েছে সয়াবিন তেলেরও। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজারগুলো। নানা জাতের শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগম সহ অন্যান্য সবজির বিপুল সমাহার প্রতিটি দোকানে। দাম নেমে এসেছে গত কয়েক সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেকে। আর মরিচের দাম কমছে, মরিচ অনেক 60 টাকা কেজি, আগে তো অনেক ছিল। বড় বড় কপি আছে 30 টাকা, বাঁধাকপি, ফুলকপি 30 টাকা পিস, সিম 30 টাকা, শসাটা একটু দাম বাড়ছে। দুদিন আগে ছিল 40 টাকা, আজকে 50 টাকা শুক্রবার। আগের চেয়ে কমছে, তবে শীতকাল তো এখন সবজির মৌসুম, সেই হিসাবে তো আর একটু কম থাকা উচিত। অনেক মানুষ আছে দৈনিক 500 টাকা 600 টাকা ইনকাম করে, হ্যাঁ, তাদের হচ্ছে 1 পদ 2 পদ তরকারি কিনতে গেলে তাদের সব টাকা শেষ। তারা চাল কিনবে কি দিয়ে, ডাল কিনবে কি দিয়ে। সবজিতে স্বস্তি মিললেও মাছের বাজার গরম। ইলিশ সহ প্রায় সব মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। টাকা নিয়ে আসছি 2000, কিছুই কিনতে পারিনি পর্যন্ত। আর মাছ কিনতে গেলে 3-4 হাজার টাকা লাগে। যেটা লই দেয়া কোনো বাজার মাছ কিনলে তরকারি কিনা যায় না। লিটারে 8 টাকা বাড়ানোর পর পর্যাপ্ত সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। যে বাজার এই বাজার হয় না, কিছুই না। এই যে দেন কত যারা বেগ টাকা তো লই ঠিকই, দাম অনেক বাড়াইবো শুনতেছি আজকে 1 মাস যাবত, ওই জন্য একটু ঘাটতি ছিল। এখন 1 লিটার প্রতি 8 টাকা বাড়াইছে। এখন মোটামুটি তেল বাজারের ঘাটতিটা কম এখন বর্তমানে। এদিকে নতুন করে অস্থিরতা চালের বাজারে। আমন ধান কৃষকের ঘরে উঠতে শুরু করলেও এর প্রভাবে নেই চালের বাজারে। 15-20 দিন ব্যবধানে 1 কেজি মিনিকেট চালে 4 টাকা বাড়ছে মেইলে। কি কারণে বাড়ে বা কি বুঝতে পারতেছি না, এটা কি সিন্ডিকেটের কারণে বা অন্য কোনো কিছু কারণে? এই মৌসুমে চালের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে আমদানির পরামর্শ তাদের। আমাদের দেশের যারা মিল আছে, কোম্পানি আছে, তারা কিন্তু আপনার একটা যখন মনে হলো যে ইনপুট হয় তখন তারা মার্কেটে সহানুভূতি থাকে, আর না পারলে তারা একটা সুযোগ নেয়। তা আমি মনে করি যে কিছু কিছু যদি চালে আসে তাহলে খারাপটা কি, আমাদের দেশের উৎপাদন হইলো। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি। ছোট মুরগি 190 টাকা আর বড়টা 75-80 টাকা। আর সোনালীটা গত সপ্তাহে 300 টাকা বেচছি, এই সপ্তাহে অরিজিনাল সোনালী 300 টাকা আর হাইব্রিড যেটা 70 টাকা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এ পংক্তি রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বেলা 2:30টার দিকে তাকে বিএসএমইউ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজাউর রহমান। করোনাকালীন সময় থেকেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন কবি। তার প্রথম নামাজে জানাজা শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে হবে। বাংলা একাডেমিতে দ্বিতীয় নামাজে জানাজা হবে 11টায়। পরে নিজ গ্রাম নেত্রকোনায় তাকে দাফন করার কথা রয়েছে। 1986 সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। লড়াই, সংগ্রাম, প্রেম, বিরহ, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে স্পর্শ দিয়ে গেছেন এই কবি। দীর্ঘ বিরতি দিয়ে 2012 সালে যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। সর্বশেষ 2019 সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলা সাহিত্যে নেই। 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত হন কবি হেলাল হাফিজ। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তিনি ঠিকভাবে কথা বলতে পারতেন না এবং তিনি হাঁটতে পারতেন না ঠিক মতো। তো তার শরীরের বেশ নাজুক অবস্থায় চলে যায়। তো বহুবার তাকে তাগাদা দেওয়া হয় যে আপনি হসপিটালে অ্যাডমিট হন, কিন্তু তিনি রাজি হননি।
তিনি বারবার বলেছেন যে আই ওয়ান্ট টু কুইট। তো একাকিত্ব এবং শরীরের করুণ পরিণতি তাকে এই ধরনের কথাবার্তা বলতে বাধ্য করে, যেটা আমাদেরকে তখন থেকেই ব্যথিত করছিল। কিন্তু শেষমেশ আজকে দুপুরে তিনি ওয়াশরুমে পড়ে যান এবং তিনি মাথায় আঘাত পান। তো তৎক্ষণাৎ অন্যান্য হোস্টেলের মেম্বার যারা ছিলেন তারা অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বৈরাচারী সরকারের ভুল কূটনীতির কারণে রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি বলে মন্তব্য করেছেন সেমিনারের বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা জানান, সাবেক সরকারের প্রভাবশালী একজন ব্যক্তির ব্যক্তিগত লাভের কারণে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বলা হতো। এটি কোনোভাবেই ঠিক হয়নি জানিয়ে তারা বলেন, রোহিঙ্গাদের রোহিঙ্গা নামে পরিচয় দেওয়া উচিত। বক্তাদের কেউ কেউ রাখাইন আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের ওপর জোর দেন। তারা বলেন, রোহিঙ্গাদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে উপযোগী করে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেরাই নিজেদের অধিকার আদায় করতে পারেন। সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি করে সম্পৃক্ত করার কথা বলেছেন বক্তারা। উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রতিদিনই বাড়ছে শীত, ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষেরা। থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও তা কমে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাস আর শীতে কাবু হয়ে পড়েছে রংপুর অঞ্চলের মানুষ। এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। 6 দিন ধরে দুপুরের আগে দেখা মিলছে না সূর্যের। এমন পরিস্থিতিতে সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। তীব্র শীতে বেশি কষ্টে পড়েছেন গ্রামীণ জনপথের মানুষজন। মৌসুমী রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। নাটোরের কনকনে শীতে মানুষের পাশাপাশি কাহিল হয়ে পড়েছে গবাদি পশুও। সূর্যের দেখা মিললেও নেই তাপ। দিনভর হিম শীতল বাতাসে বেশি কাবু নিম্ন আয় ও ছিন্নমূল মানুষেরা। গরম কাপড় না থাকায় নির্ঘুম রাত পার করছেন অনেকেই। এই কদিন কুয়াশা কি ঘিরে ছিল, আজকে কুয়াশা নাই, কিন্তু সূর্য বাড়াইছে, কিন্তু কাজ যাইতে 9টায় যাচ্ছি, যা হাত পা শিশি করছে, ঠান্ডা মানে কাম করে শান্তি হচ্ছে। তো ঠান্ডা মুরগির ঘরের চারে তরকে বেড়া টেরা দিয়েও এটা রোধ করা যাচ্ছে না। মুরগি মারা যাচ্ছে, গাম্বুরে হচ্ছে, রানীক্ষেত হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গাও। তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রিতে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এ জেলাতেই। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খুব শীত পড়ছে, শীতে হাত বের করতেই পারছেনি, তারপরে কোনো জায়গায় কাজকর্ম করতে পারছেনি, চলতে পারছেনি। একদম মাঘ মাসের মতো শীত পড়ছে। এই কারণে আমরা সকালে উঠতে পারছি না, রোদ না ওঠা পর্যন্ত, 8টা 9টা না বাজা পর্যন্ত আমরা মাঠে যেতে পারছি না। কুড়িগ্রামে প্রচণ্ড ঠান্ডার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। নিম্ন আয়ের মানুষেরা পড়েছে মহাবিপাকে। কাজে যেতে না পারায় দিনমজুররা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এদিকে ঠান্ডাজনিত রোগে কুড়িগ্রামের 9 উপজেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। দক্ষিণের হিমেল হাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে ঝালকাঠিতে। গ্রামাঞ্চলের জনজীবনও হারিয়েছে তার স্বাভাবিক গতি। দিনের বেলাও দেখা মিলছে না সূর্যের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় তারা। আজকে তো প্রতিদিনের চাই অনেক শীত। শীতের যন্ত্রণা আমরা সুস্থ কাজ করতে পারতেছি না। কাজে অভাব না থাকলে কেউ কাজে বাইরে, সবাই তো অভাবী। আগে মনে করেন 1000-1200 ইনকাম করতাম, আর এখন 400-500 ইনকাম করতে হলে রাত 8টা বাজে যায়। দিনাজপুরেও বেড়েছে শীত। দিনের বেলাও দেখা মিলছে না সূর্যের। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের
মার্কেটিং বিভাগের গোল্ডেন জুবিলি এবং গ্র্যান্ড রিইউনিয়ন। শুক্রবার সকাল 1টা থেকে রাত 9টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল প্লে গ্রাউন্ডে এই উদযাপন হয়। এর আগে 7 ডিসেম্বর শুরু হয় সপ্তাহব্যাপী আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান। উদ্বোধনী বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক প্রফেসর ডক্টর সৈয়দ আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। সম্মানিত অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক আয়োজন, আজীবন সম্মাননা, পুরস্কার বিতরণ এবং রাফেল ড্র। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের শিক্ষক, অ্যালামনাইয়ের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। ৭১কে পেছনে ফেলার প্রবণতাও ইতিহাস বিকৃতি বলেছেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান। রাজনৈতিক দলগুলো সংস্কারের রূপরেখা ছাড়া কিভাবে নির্বাচনী রোডম্যাপ, প্রশ্ন রিজওয়ানার। বিপ্লব ভুলে চাঁদাবাজি সিন্ডিকেট, তদবির বাণিজ্যের অভিযোগ সার্জিস আলমের। বিডিআর সদস্যদের উল্টো করে ঝুলিয়ে নাকে গরম পানি এবং ইলেকট্রিক শকে নির্যাতনের বর্ণনা। বিদ্রোহ নয়, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার তারা। আমনের মৌসুমেও কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। বাজারে মাছের প্রচুর সরবরাহ, দর চড়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।